হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে ম্যাথের 25টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের একটি সেট করব। এটি সেট নাম্বার 4। এর আগে আরও 3টে সেট আমি করিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটি আপকামিং ডাব্লিউপিএসআই এবং কনস্টেবল উভয় পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এটা তোমাদের প্রিপারেশনটাকে আরও অনেক বুস্ট করবে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে? একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 3:4। যদি রম্বসের ক্ষেত্রফল 54 সেমি স্কোয়ার হয় তাহলে রম্বসের পরিসীমা কত? তাহলে কি করে বার করবে? রম্বস কীরকম দেখতে হয়? এরকম নিমকির মতো শেপের একটা হয়। রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সবসময় সমান হয়, ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্য আলাদা আলাদা হয়, কিন্তু কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, ঠিক আছে? তাহলে একটা কর্ণ D1 হলে আর একটা ধরে নিলাম D2। এবার রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু D1 ইন্টু D2, এটা হলো এরিয়া, ঠিক আছে? তাহলে এইটা দেওয়া আছে কত? 54 সেমি স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আর কর্ণদ্বয়ের অনুপাত কি আছে? 3:4। তাহলে এটাকে আমি ধরে নিলাম 3x আর 4x, ঠিক আছে? তাহলে আগে কর্ণ দুটোর মানটা বের করে নিই। তাহলে হাফ ইন্টু 3x ইন্টু 4x ইকুয়ালস টু এরিয়া কত? 54, 54, ঠিক আছে? তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, এখানে 3 দুগুণ 6, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6 দিয়ে 54কে কাটলে 6 নং 54, তার মানে এক্স ইকুয়ালস টু কত হবে? 3, ঠিক আছে? তাহলে কর্ণ দুটি কী হবে? 3x মানে 3×3 9, আর একটা কর্ণ কী হবে? 3×4 12, 4x মানে 12। তাহলে এটা হয়ে গেল দুটো কর্ণ। এইবার কী বের করতে বলেছে? রম্বসের পরিসীমা কত? রম্বসের বাহু যেহেতু এ, তাহলে পরিসীমা 4টি বাহু যেহেতু সমান, তাহলে পরিসীমা হবে 4a। তাহলে এটা বাহু জানা থাকলে এটা হবে। আর যদি বাহু না জানা থাকে, যদি দুটোই আমার কর্ণ জানা থাকে, তাহলে পরিসীমার সূত্র কি হয়? p ইকুয়ালস টু 2 টাইমস √ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, মনে থাকবে? তাহলে কি হবে হিসাব করে নাও। 2 ইন্টু √ওভার 9-এর স্কোয়ার করলে 81, 12-এর স্কোয়ার করলে 144, তাহলে 2 ইন্টু √ওভার অফ 144 আর 81 করলে কত হয়? 220 আর 5 25, 225, ঠিক আছে? তাহলে 225 মানে কত? 2 ইন্টু 15, স্কোয়ার রুট করলে কত হয়? 15, মানে আলটিমেটলি অ্যান্সার হবে কত? 30, ঠিক আছে? তাহলে তাহলে রম্বসের পরিসীমা কত? 30 সেন্টিমিটার। অপশন নম্বর সি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট, সরল করো। দেখো কীভাবে করবে। সার্ট অ্যান্ড ইন্ডিসেসের কোশ্চেন, ঠিক আছে? তাহলে তোমাদের আগে একটা জিনিস জানতে হবে, সেটা হলো a⁴m⁴n, এইটা মানে কি হয়? a⁴m×n, এইটা জেনে নিতে হবে। তাহলে একটা জিনিস আছে ইনটু আর একটা জিনিস আছে, পাওয়ারে একটা জিনিস আছে। তাহলে আমি এই এই সেম কাজে লাগাবো a⁴m⁴n। এইটা যদি কাজে লাগাই তাহলে কি লিখতে পারবো? 125 -2 ইন্টু -1/6 লিখতে পারবো, ঠিক আছে? আবার এখানে ইন্টু, আবার কি লিখতে পারবো? 16⁵ ইন্টু আবার কি লিখতে পারবো? -1/6 লিখতে পারবো। এগুলো পাওয়ারে হচ্ছে, ঠিক আছে? এবার এটা ক্যালকুলেশন করলে কী হবে? এখানে কিন্তু ইন্টু গুণ আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর 2 দিয়ে 6কে কাটলে কত হবে? 3। তাহলে এটা আলটিমেটলি কী হবে? 125⁻⁴ ইন্টু এটা কত হবে? 16 কত হবে? 3 দিয়ে 6কে কাটলে 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 16⁴ ঠিক আছে? এবার 125⁻⁴ মানে কি? এটা হলো 125-এর কিউব রুট। তাহলে কতর কিউব করলে এটা কাটাকুটি যাবে? 5-এর কিউব কত হয়? 125। তাহলে 5-এর কিউব আর তার কিউব রুট মানে কিউব আর কিউব রুট কাটা গেলে আলটিমেটলি এটা 3 হবে, 5 হবে, তাই তো? সিমিলারলি 2⁴ মানে কত? 16। এবার তার পাওয়ারে 1/4 আছে, তাহলে 4 কেটে যাবে, আলটিমেটলি এটা কত হবে? 2। তাহলে এর অ্যান্সার হবে কত? 5 দুগুণ 10। আশা করছি বুঝতে পেরেছো। অপশন নাম্বার এ, ঠিক আছে? নেক্সট, পরের কোশ্চেন কী আছে? যদি x ইকুয়ালস টু 2 + √3 হয় তাহলে x + 1/x এর মান কত? খুব সহজ কোশ্চেন। তাহলে আগে আমি 1/xটা বের করে নিই। 1/x কত হবে? 1/2 + √3। কোঅর্ডিনেশন করতে হবে। কোঅর্ডিনেশন করার জন্য কী করতে হবে? ওপর নিচে 2 - √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচেও যদি 2 - √3 দিয়ে গুণ করি তাহলে কী হবে? আচ্ছা দেখিয়ে দিই। 2 + √3, 2 - √3, তাহলে উপর নিচে 2 - √3 দিয়ে গুণ করলাম। তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল? a + b ইন্টু a - b, মানে a² - b² সূত্র হয়ে গেল, তাই না?
তাহলে এ স্কোয়ার মানে কত 4, আর বি স্কোয়ার মানে কত √3, তার হোল স্কোয়ার মানে মানে 3, তাহলে 4 - 3 = এটা 1। তাহলে নিচে কত হবে 1, আর উপরে কত আছে 2 - √3, তার নিচে 1 আছে বলে আর লিখলাম না। এখন কি বলেছে, এক্স আর 1/x যোগ করতে বলেছে। তাহলে যোগ করলে কি হবে 2 + √3 + 2 - √3, √3 কেটে যাচ্ছে, তাহলে 2 + 2 = 4 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে 4। বোঝা গেল? নেক্সট, দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কের যোগফল 14, ঠিক আছে। যদি সংখ্যাটি থেকে 29 বিয়োগ করা হয় তাহলে অঙ্ক দুটি সমান হয়। দুই অঙ্কের সংখ্যাটি কত? মানে এক্স এবং ওয়াই যদি দুটি অঙ্ক হয় তাহলে অঙ্ক দুটির যোগফল বলেছে 14, মানে x + y = 14 বলেছে। এবার এক্স ওয়াই যদি দুটি অঙ্ক হয়, আর যদি ধরে নিই যে ওয়াই হলো এককের অঙ্ক আর এক্স হলো দশকের অঙ্ক, তাহলে আমি কি বলতে পারবো সংখ্যাটা কত হবে 10x + y হবে না? এটাই হবে সংখ্যাটা। আমাকে দেওয়া আছে কি অঙ্ক দুটির যোগফল 14, এখন বলেছে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়, মানে 29 বিয়োগ করলে তখন এককের অঙ্ক আর দশকের অঙ্ক সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক কাজ করি, অপশান টেস্ট করি, ঠিক আছে। আগে দেখে নিই সবার যোগফল 14 কিনা, 9 × 5 = 14, 8 × 6 = 14, 9 × 5 = 14, 8 × 6 = 14, ঠিক আছে। তার মানে অঙ্ক দুটির যোগফল 14 সবকটাই সেম আছে। এবার 29 বিয়োগ করে দেখি যে অঙ্ক দুটি সমান হয় কিনা। ফার্স্টে 95টাই টেস্ট করি। তাহলে 95 থেকে যদি আমি 29 বাদ দিই কত হবে, 9 × 6 = 15, 7 × 2 = 3, 6ই তো 66 হচ্ছে, অঙ্ক দুটি সমান হয়ে যাচ্ছে, এককের অঙ্ক আর দশের অঙ্ক সমান হয়ে যাচ্ছে, তাহলে 95 আমার অ্যান্সার হবে। তোমরা চাইলে এগুলো টেস্ট করে দেখতে পারো, দেখবে একটাও মিলবে না, হবে না, ঠিক আছে। নেক্সট, পরের কোশ্চেন কি আছে, 215 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। ভালো অঙ্ক, কোনো ব্যাপার না। তাহলে 6 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? 1, 2, 3, 4, 5, 6, এটা হলো 6 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। এইবার এটা 215 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে, অপশানে তো নেই, থাকলে তো হতোই। তাহলে আগে আমি কী করবো, আগে আমি একে 215 দ্বারা ভাগ করব। তাহলে 5 গুণ দিলে কত হবে, 1000-এর বেশি হয়ে যাবে, 4 গুণ দিতে হবে। 4 গুণ দিলে 4 × 2 = 8, আর 4 × 5 = 60, মানে 860, তাই তো। তাহলে কত থাকবে 140 থাকবে, আর একটা জিরো নামিয়ে নিলাম, ঠিক আছে। এবার কত গুণ দেবো, 6 × 2 = 12, 7 × 2 = 14, 6 গুণ দেবো, 6 × 15 = 90, 6 × 2 = 12, তাহলে কত হলো 110, আর একটা জিরো নামবে। এবার কত গুণ দেবো, এবার 5 গুণ দেবো, 5 গুণ দিলে কত হবে, 5 × 15 = 75, আর 1000, তাহলে 1075, তাই তো। তাহলে অবশিষ্ট কত 25, তাহলে রিমাইন্ডার কত থাকছে, রিমাইন্ডার থাকছে 25। এইবার এটার মানে কি, যে যদি এর থেকে আমি এই যে সংখ্যাটা আছে 1-এর পরে 5টা শূন্য, এর থেকে যদি আমি 25 বিয়োগ করি তাহলে সেটা 215 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। কিন্তু এর থেকে 25 বিয়োগ করলে তো সেটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না, সেটা কি হয়ে যাবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমাকে তো বের করতে হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই আমি কি করব না 215 - 25 করে নেবো। এটা করলে কত হবে, এটা করলে হবে 190, 190, তাই তো। এটা হবে 190, এই 190টা এর সাথে যোগ করে দেবো, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে 100,190, এইটা হবে অ্যান্সার। বোঝা গেল? যদি 25 বিয়োগ করে দিতাম সেটাও ভাগ যেত, কিন্তু সেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যেত, ঠিক আছে। এবার যেহেতু আমাকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, সুতরাং আর কত বাকি 25 থেকে এর আর ডিফারেন্সটা কত সেইটা বের করে নিতে হবে, বের করে এটা যোগ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কি আছে, যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা একদিন 480 টাকা আয় করে তাহলে 6 জন পুরুষ 11 জন মহিলা একদিনে কত টাকা আয় করবে, ঠিক আছে। তাহলে এখানে কি করব, আগে আমি একজন পুরুষ ও একজন মহিলার এফিসিয়েন্সিটা বের করে নিই, ঠিক আছে, কর্মদক্ষতাটা। এখানে কি বলা আছে 3 জন পুরুষ মানে 3m = অথবা মানে কি সমান, বা অথবা মানে হলো বা, মানে 3 জন পুরুষ আর 4 জন মহিলার কর্মদক্ষতা সমান, এটা মানে হলো তাই বোঝায়, ঠিক আছে। তাহলে মেল বাই ফিমেল = কত হবে 4/3, তার মানে মেলের কর্মদক্ষতা, পুরুষের কর্মদক্ষতা 4 হলে ফিমেলের কর্মদক্ষতা 3, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল। এইবার আমি এক ইউনিটের কাজের ভ্যালু কত সেটা বার করি, ঠিক আছে। এখন কি বলেছে 3 জন পুরুষ, তাহলে একজন পুরুষের কর্মদক্ষতা কত 4 ইউনিট, 3 জন পুরুষের কর্মদক্ষতা কত হবে 12 ইউনিট, তাহলে 12 ইউনিট কাজ করলে টোটাল মজুরি কত পায় না একদিনে 480 টাকা পায়। তাহলে 1 ইউনিট কাজ করলে মজুরি কত পাবে 4 × 48, 44 টাকা পাবে। সিমিলারলি ফিমেলটা দিয়েও চেক করে দেখতে পারো, একই হবে। একজন ফিমেলের কর্মদক্ষতা কত 3 ইউনিট, 4 জন ফিমেলের কর্মদক্ষতা কত 12 ইউনিট,
তাহলে সে 12 ইউনিট কাজের ভ্যালু 480 টাকা, 1 ইউনিট কাজের ভ্যালু 40 টাকা। এইটা মানে কি জানলাম, 1 ইউনিট কাজের ভ্যালু হলো 40 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে যে 6 জন পুরুষ ও 11 জন মহিলা একদিনে কত টাকা ইনকাম করবে। তাহলে 6 জন পুরুষ আর 11 জন মহিলার টোটাল কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কত সেটা বের করে নিই। তাহলে একজন পুরুষের কর্মদক্ষতা কত 4, 6 জন পুরুষের কর্মদক্ষতা কত 4 ছক 24 প্লাস একজন মহিলার কর্মদক্ষতা 3, 11 জন মহিলার কর্মদক্ষতা কত 3 11 33। তাহলে টোটাল এদের টোটাল কর্মদক্ষতা কত হবে 30 আর 20 50, 4 আর 3 7, মানে 57 ইউনিট। এই 57 ইউনিটের ভ্যালু বের করতে পারলে আমি বলে দিতে পারবো যে তারা কত টাকা মজুরি পাবে। এবার 1 ইউনিট মানে কত টাকা মজুরি, 40 টাকা মজুরি। 57 ইউনিট মানে 57 ইন্টু 40, 57 ইন্টু 40, 40 4 7 28 আর 8 হাতে 2 4 5 20 আর 2 22, মানে 2280 টাকা হবে অ্যান্সার। এইটা হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কি আছে, একটি 50% অ্যাসিডযুক্ত দ্রবণ এবং আরেকটি 25% অ্যাসিডযুক্ত দ্রবণ রয়েছে। ঠিক আছে, 10 লিটার 40% অ্যাসিডযুক্ত দ্রবণ তৈরি করতে ওই দুটি দ্রবণের প্রয়োজনীয় পরিমাণ হলো। ঠিক আছে, করো, সহজ অঙ্ক। অ্যালিগেশনের মাধ্যমেও করা যায়, এমনিও করা যায়, অ্যালিগেশন দিয়েই করে দিই। 50% প্রথমটা অ্যাসিডযুক্ত, পরেরটা 25% অ্যাসিডযুক্ত। ঠিক আছে, আমাকে বানাতে হবে কি মিশ্রণ 40% অ্যাসিডযুক্ত, তাহলে 40%টা মাঝখানে রেখে দিলাম। তাহলে ডিফারেন্স বের করি, এখানে কত হবে, এটা হবে 15, এটা হবে 10, তাহলে 5 দুগুণ 10, 3 5 15। তাহলে তারা কত অনুপাতে আছে, 3:2 অনুপাতে আছে। তাহলে 3:2 মানে কত, টোটালি কত 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত 10 লিটার, 10 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 2 লিটার। তার মানে এটা হলো 3 দুগুণ 6 লিটার ছিল, বা 6 লিটার মেশানো হয়েছে। এটা হলো 2 দুগুণ 4 লিটার মেশানো হয়েছে। তাহলে অ্যান্সার কী হবে 6 আর 4, অপশন নাম্বার এ হবে কারেক্ট। বোঝা গেল। নেক্সট দেখো এখানে কি আছে, 6412 এর সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, নর্মালি যেভাবে পূর্ণবর্গ সংখ্যা বার করে সেভাবেও করতে পারো, অথবা ডিজিটটা যেহেতু অনেক ছোট আছে এমনি বের করা যায়। এটা দেখে মনে হচ্ছে না 80 স্কোয়ার কত, 80 স্কোয়ারের পরের কোনো একটা সংখ্যা, 80 স্কোয়ার কত 8 8 64, 6400, ঠিক তার পরের নাম্বারের স্কোয়ার দেখেই বোঝা যাচ্ছে। তার মানে 81 স্কোয়ার করি, 81 স্কোয়ার করলে কী হবে, আগে 1 স্কোয়ার বসিয়ে নিতে হয়, তারপর 8 1 8, 8 দুগুণ 16, পাওয়ারের 2 আছে তাই তো, 8 দুগুণ 16, 16 6, হাতে 1। এবার 8 স্কোয়ার করলে কত হয় 64, 64-র সাথে এই 1 যোগ করে দেবো 65। তাহলে 81 স্কোয়ার কত 6561। তাহলে এর থেকে যদি আমি 6412 বাদ দিই তাহলে কত থাকবে, 9 দাও 11, 2 4 4 1 5, 149। তাহলে বলতে পারবো না যে এই সংখ্যাটির সঙ্গে 149 যোগ করলে আমি একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব, কারণ সেটা হয়ে যাবে তো 81 স্কোয়ার, তাই না। সহজেই হয়ে গেল। তাহলে এটা কি করব 149 করব। যদি ছোট সংখ্যা থাকে, যদি মোটামুটি বুঝতে পারো যে কিসের কাছাকাছি স্কোয়ারটা, কিসের কাছাকাছি, যেরকম আমি এটা বুঝে নিলাম যে 80-র পরের কোনো একটা সংখ্যার স্কোয়ার, তাহলে এইভাবে করতে পারো, এইভাবে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, অথবা আর যেগুলো আমি শিখিয়েছি সেভাবেও করতে পারো। ফার্স্ট ইউনিট ডিজিট দেখতে পারো, 2 নম্বর যেটা বলেছি 1 থেকে 24-এর পর্যন্ত সংখ্যার স্কোয়ারের লাস্ট 2 ডিজিট সমস্ত পূর্ণবর্গ সংখ্যার লাস্ট 2 ডিজিট হবে, বা ডিজিট সাম দিয়েও চেক করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সট। আচ্ছা, এখানে কোশ্চেন কী আছে, সমানুপাতের কোশ্চেন আছে। ঠিক আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই আছে, আর একটা শর্ত দেওয়া আছে, আর আরেকটার ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, চলো করা যাক। তাহলে এই প্রপোর্শনাল চিহ্ন তুললে কি আসে, একটা ধ্রুবক নিতে হয়। তাহলে এক্স ইকস টু কে ইন্টু ওয়াই। এবার যে কন্ডিশনটা দেওয়া সেটা বসিয়ে দিতে হবে। এক্সের মান 2, কে এর মান বার করতে হবে, ওয়াইয়ের মান 8। তাহলে কে ইকস টু কত হবে 1/4, 8টা এই পাশে ভাগ হয়ে যাবে, মানে 1/4। ঠিক আছে, আচ্ছা এবার কী বের করতে বলেছে, ওয়াই যদি 16 হয় এক্সের মান কত, এবার বসিয়ে দেবো মানটা। তাহলে এক্স ইকস টু কে এর মান কত বার করলাম 1/4, আর ওয়াইয়ের মান কত 16, তাহলে 4। তাহলে এক্সের ভ্যালু কত হবে 4, অপশানে নেই। ঠিক আছে, যাই হোক এটা ভুল আছে, অপশান 4ই হবে। আর ভুল অঙ্কের জন্য মানসিকতা তৈরি করে রাখবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু একটা দুটো ভুল আসতেই পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং এতে প্যানিক হওয়ার কিছু নেই, ভুল গেলে তবে এগুলো কি খারাপ হয়ে যায় কি, যারা এটা অ্যাটেম্প করে না তারাও নাম্বারটা পেয়ে যায়। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন ভুল যায় তখন সেই নাম্বারটা সবাইকে দিয়ে দেয়, এটা একটা খারাপ হয়ে যায়, সবাই একটা ফ্রি নাম্বার পেয়ে যায়। ঠিক আছে, যাই হোক নেক্সট কী বলা আছে, একটি ত্রাণ শিবিরে 1000 জন মানুষের 100 দিনের খাদ্য মজুদ ছিল। ঠিক আছে,
তারপর কি বলেছে 25 দিন পর 250 জন মানুষ অন্যত্র চলে যান, বাকি মানুষদের জন্য বাকি খাবার কতদিন চলবে। ঠিক আছে, ভালো অঙ্ক। তাহলে 1000 জনের 100 দিনের খাদ্য মজুদ ছিল, ঠিক আছে, কিন্তু 25 দিন 1000 জন লোক খেয়েছে, তারপর কি হয়েছে 250 জন চলে গেছে। তাহলে 25 দিন যদি 1000 জন মানুষ খায়, তাহলে আর কত দিনের খাদ্য মজুদ ছিল? 1000 জনের 25 দিনের খাওয়া হয়ে গেছে, তাহলে আর 1000 দিনের 1000 জন মানুষের 75 দিনের খাদ্য মজুদ ছিল। বলো হ্যাঁ কি না? 25 দিনের খাবার তারা খেয়ে নিয়েছে, তাহলে 1000 জন মানুষের আর 75 দিনের খাবার মজুদ ছিল, তাহলে এই ছিল টোটাল মজুদ খাবার। ঠিক আছে, এখন কি বলেছে, এবার সেটা কিসের সঙ্গে সমান করব না, 250 জন লোক চলে গেছে, তাহলে রয়েছে কতজন? 750 জন লোক পড়ে আছে, তাদের কতদিন চলবে? ধরো এক্স দিন চলবে, এক্সের মান বার করতে হবে, বোঝা গেল? মানে 25 দিন খাওয়া হয়ে গেছে, 75 দিনের খাবার, টোটাল খাবার এত, সেইটা 750 জন লোকের মধ্যে ভাগ করে দেবো, সোজা কথা। কতদিন ভাগ করতে পারবো, ঠিক আছে? 75 দিয়ে কাটলে 10, একটা শূন্য কেটে গেলে, তাহলে এক্স কষ্ট কত? 100। তাহলে বাকি খাবার তাদের কতদিন চলবে? 100 দিন চলবে। নেক্সট, tan 2a ইন্টু tan 4a ইকোয়ালস টু 1 হলে 3a ইকোয়ালস টু কত? একটা সূত্র তোমরা মনে রাখবে, সেটা হলো tan x ইকুয়ালস টু cot y হলে x প্লাস ওয়াই 90 ডিগ্রি হবে। আবার উল্টোটাও ট্রু, এক্স প্লাস ওয়াই 90 ডিগ্রি হলে tan x ইকুয়ালস টু cot y হবে, ঠিক আছে? আবার এটা সাইনের ক্ষেত্রেও সত্য, সাইন এই এক্স প্লাস ওয়াই যদি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু কস ওয়াই হবে, ঠিক আছে? আবার সাইন এক্স ইকুয়াল টু কস ওয়াই হলে আবার এটাও ট্রু হবে, তাহলে এটাও ট্রু হলে এটাও ট্রু, ওটা ট্রু হলে এটাও ট্রু, ঠিক আছে? এবার এখানে দেখো কীভাবে করতে হবে, tan 2a ইন্টু tan 4a, তাই তো? তাহলে এখানে এটা কী লিখতে পারি, tan 2a ইকুয়ালস টু 1/tan 4a, এদিকে ভাগ করে দিলাম, ঠিক আছে? এবার ট্যানের রেসিপ্রোকাল কি, উল্টো করলে কি হয়? কট হয়, তাহলে cot 4a, ঠিক আছে? তাহলে এটা কী হয়ে গেল, tan x ইকুয়ালস টু tan y এরকম টাইপ, tan x ইকুয়ালস টু cot y এরকম টাইপের একটা জিনিস হয়ে গেল না? তাহলে tan x ইকুয়াল টু cot y হলে কী বলেছি আমি, x প্লাস ওয়াই অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, তাহলে 2a প্লাস 4a ইকুয়ালস টু কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তার মানে 6a ইকুয়ালস টু 90 ডিগ্রি। বের করতে হবে কিসের ভ্যালু? 3 এর ভ্যালু। তাহলে 6 মানে কত? 2 ইন্টু 3, তাহলে 3 ইকুয়ালস টু কত? 2 দিয়ে ভাগ করে দিতে হবে, মানে 45 ডিগ্রি হবে অ্যান্সার। বুঝে গেল? তাহলে অপশান নাম্বার সি হবে কারেক্ট। নেক্সট, একটি ভাগে ভাজক ভাগফলের 5 গুণ এবং ভাগশেষের 4 গুণ, ভাগশেষ 5 হলে ভাজ্য কত? অপশানটা দেওয়া হয়নি বাই মিস্টেক, ঠিক আছে? এটা তোমরা করবে, তোমরা করে অ্যান্সারটা কমেন্টে দেবে, ঠিক আছে? দেখবো এটা পারো কেনা। একটা সূত্র নিশ্চয়ই জানো, ভাজ্য ইকুয়ালস টু কি, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, ঠিক আছে? সেই সূত্রে বসিয়ে করবে। ভাগশেষ দেওয়া আছে, মানে কি বলা আছে, ভাজক ভাগফলের 5 গুণ, ভাগশেষের 4 গুণ। তাহলে ভাগশেষ যদি 5 হয়, তাহলে ভাগশেষের 4 গুণ, ভাজক মানে কত? ভাজক 20, ঠিক আছে? আবার ভাগফলের 5 গুণ, তাহলে ভাজক যদি 20 হয়, ভাগফলের যদি 5 গুণ হয়, তাহলে নিশ্চয়ই ভাগফল 4। তাহলে ভাগফল ভাজক ভাগশেষ সবই পেয়ে গেলে, শুধু ভাজ্য বের করতে হবে। তাহলে ভাজ্য ইকুয়ালস টু কি, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো? এটা করবে, এটা করে অ্যান্সার কমেন্টে দেবে, ঠিক আছে? নেক্সট, ওইটা কী আছে, যদি একটি ভগ্নাংশের লব 200% বৃদ্ধি পায় এবং হর 100% বৃদ্ধি পায়, তাহলে ফলাফলের ভগ্নাংশটি হয় 5/6। মূল ভগ্নাংশটি কত? তাহলে আমি যদি ধরে নিই যে মূল ভগ্নাংশটি ছিল x/y, এখন লব 200% বৃদ্ধি পাচ্ছে, এক্সের 200% মানে কত? 2x বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগে ছিল x, এখন বাড়ছে 2x, তাহলে টোটাল হচ্ছে কত? 3x, ঠিক আছে? ওয়াই কত পাচ্ছে? 100% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওয়াইয়ের 100% মানে কত? ওয়াই, তাহলে ওয়াই প্লাস ওয়াই হয়ে যাচ্ছে 2y। এইটার ভ্যালু কত বলা আছে? 5/6, ঠিক আছে? তো 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে এখান থেকে কী হচ্ছে, x/y ইকুয়ালস টু 5 এখান থেকে 3 থেকে 9, তাহলে অরিজিনাল যে ফ্র্যাকশনটা সেটা কত ছিল? 5/9, অপশন নাম্বার এ। বুঝে গেল? নেক্সট, দুটি ট্রেন যথাক্রমে পি ও কিউ স্টেশন থেকে একই সময় যাত্রা শুরু করে, ঠিক আছে? তারপর কি বলেছে, এবং 40 কিমি পার ঘন্টা ও 30 কিমি পার ঘন্টা বেগে একে অপরের দিকে যাত্রা শুরু করে। যখন তারা মিলিত হয়, তখন প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের তুলনায় 80 কিলোমিটার পথ বেশি অতিক্রম করে। পি এবং কিউ এর মধ্যে দূরত্ব কত? ধরো এই দুটো স্টেশন, এটা পি, এটা কিউ, ঠিক আছে? তাহলে এই ট্রেনটা 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, এটা 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। এবার কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট সময় একসঙ্গে শুরু করেছে যাত্রা, তাই তো? তাহলে ধরো টি সময় চলার পর তারা একটা জায়গায় মিলিত হবে। এবার বলেছে প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের তুলনায় 80 কিলোমিটার পথ বেশি অতিক্রম করে, ঠিক আছে? সেটাই স্বাভাবিক,
একই সময় ধরে যদি ট্রেন চলে, প্রথম ট্রেনের বেগ যেহেতু বেশি, সুতরাং ধরো 1 ঘন্টা চললো, তাহলে 1 ঘন্টায় 40 কিলোমিটার যাবে, 30 কিলোমিটার যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, দেখো এটা কীভাবে করবো, এটা রেশিও মেথডের সাহায্য করবো, একদম সহজে হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু সময় কনস্ট্যান্ট, আমরা কি জানি বেগ কষ্ট কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সময় যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে বেগ আর দূরত্বের মধ্যে ডাইরেক্ট রিলেশন হয়ে গেল, সমানুপাতিক রিলেশন হয়ে গেল বেগ আর ডিস্টেন্সের মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে বেগের রেশিওটা কত, v1:v2 40:30, মানে 4:3। এটা হয়ে গেল বেগের রেশিও। তাহলে ডিস্টেন্সের রেশিওটা কত হবে, সেম হবে, যেহেতু এটা সমানুপাতিক, মানে 4:3 হবে ডিস্টেন্সের রেশিও। তার মানে 4 একক দূরত্ব গেলে পি থেকে যে ট্রেনটা গেছে সে 4 একক দূরত্ব গেলে, কিউ থেকে যে ট্রেনটা এসছে সে 3 একক দূরত্ব যাবে। এখন এই ডিস্টেন্সের গ্যাপটা কত বলা আছে, এক ইউনিট কষ্ট কত বলা আছে, 80 কিলোমিটার, তাই না, বলেছে না 80 কিলোমিটার বেশি পথ অতিক্রম করে। তাহলে এখন কী বের করতে বলেছে, পি এবং কিউর মধ্যে দূরত্ব। তাহলে 1 ইউনিটের ভ্যালু 80 কিলোমিটার, 4 ইউনিটের ভ্যালু 4×8 32, 320, আর 3 ইউনিটের ভ্যালু 3×8 24, 240। তাহলে টোটাল কত হবে, টোটাল ডিস্টেন্সটা এখান থেকে এতটা গেল, এখান থেকে এতটা গেলো, যোগ করলে পি কিউ এর মধ্যে টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে 300, 200, 500, 40 আর 20, 60, 560 কিলোমিটার হয়ে গেল। বোঝা গেল, রেশিও মেথডের মাধ্যমে করে দিলাম। কোশ্চেনে যদি বলতো যে যখন ওরা সাক্ষাৎ করবে তখন পি থেকে যে ট্রেনটি ছাড়লে সে কত দূরত্বে যাবে, তখন শুধু উত্তর হতো 320। সিমিলারলি যদি বলতো কিউ থেকে যে ট্রেনটি ছাড়লে কত দূরত্বে যাবে, তখন উত্তর হতো 240। বোঝা গেল। নেক্সট, যদি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, xy প্লাস ওয়াইজেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু xyz ইকুয়ালস টু -4 হয়, তাহলে x³ প্লাস y³ প্লাস z³ এর মান কত। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এর থেকে একটা অঙ্ক আসার চান্স খুব বেশি। ঠিক আছে, এর 4টে সূত্র আছে এই x³ প্লাস y³ প্লাস z³ এর। এখানে কোন সূত্রটা কাজে লাগবে, এখানে দেখো x² প্লাস y² প্লাস z² ভ্যালুটা দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমরা কি জানি সূত্র, x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, এটা ইকুয়ালস টু কত হবে, x প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, ইন্টু, এবার কোনটা নেবো, x² প্লাস y² প্লাস z² তো দেওয়া নেই, তাহলে এর সূত্র হবে কি, x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 3 টাইমস অফ xy yz zx, এইটা হবে সূত্র। ঠিক আছে, এবার এটার ভ্যালু বের করতে হবে, তাহলে এটা ধরো এখানে আমি বসিয়ে নিলাম, তারপর মাইনাস xyz এর ভ্যালু কত, -4, এটার ভ্যালু -4, এটার ভ্যালু -4, তাহলে xyz এর ভ্যালু -4 বসলে মাইনাস হচ্ছে প্লাস 3 4 12 হয়ে গেল পাশে। ঠিক আছে, আচ্ছা x প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত, 1। ঠিক আছে, এবার ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1 মাইনাস 3 ইন্টু, আবার এটার ভ্যালু কত, আবার -4, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে ইন্টু 4। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়ালস টু কত হবে, এখানে কত হবে, 3 4 12 প্লাস 1 13 হবে এটা, আর এই 12 এপাশে আসলে মাইনাস হয়ে যাবে মানে 1। তাহলে x³ প্লাস y³ প্লাস z³ এর ভ্যালু কত, 1। এইটা হবে অ্যান্সার বি। বুঝা গেল। নেক্সট, কি বলা আছে, 12 সেমি ব্যাসের একটি নিরেট গোলককে গলিয়ে 3টি ছোট গোলক তৈরি করা হলো। ঠিক আছে, তাহলে গোলকের আয়তন নিশ্চয়ই একই থাকবে, একই জিনিস থেকে তো আলাদা আলাদা জিনিস তৈরি করা হচ্ছে, তার মানে ভলিউম, টোটাল ভলিউমটা তো সেমই থাকবে। ঠিক আছে, ধরো একটা বড় গোলক, এর থেকে এটা গলানো হলো, গলিয়ে ছোটো ছোটো 3টি গোলক তৈরি করা, এই হলো অঙ্ক। এবার কী বলা আছে, দুটি ছোটো গোলকের ব্যাস বলে দিয়েছে 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, এটা কিন্তু খেয়াল রাখবে, ব্যাস এখানেও কিন্তু ব্যাস বলা। ঠিক আছে, ব্যাসার্থ ধরে যেন কাজ করে নেবে না, তাহলে কিন্তু উত্তর ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী বলেছে, তৃতীয় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, তাহলে তৃতীয় গোলকের আগে ব্যাসার্ধ বার করি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ বার করার জন্য কী করতে হবে, আয়তন সমান করতে হবে। তাহলে গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই r কিউব, তাই তো। তাহলে বড় গোলকের আয়তন কত হবে, 4/3 পাই r কিউব, ব্যাস হলো 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত, 6 সেন্টিমিটার, তাহলে 6 এর কিউব ইকুয়ালস টু, এবার 3টের আয়তন যোগ করে দেবো, তাহলে 3টের মধ্যে 4/3টেই তো গোলক, তার মানে 4/3 পাই তো কমন আছেই, তাহলে ওটা বাইরে বের করে নিলাম। এইবার 6 সেন্টিমিটার ব্যাস মানে ব্যাসার্ধ কত, 3 সেন্টিমিটার, তাহলে 3 এর কিউব প্লাস 10 সেন্টিমিটার মানে তার অর্ধেক কত, 5 এর কিউব প্লাস, মনে করো এইটা হলো স্মল আর, আমাকে বের করতে হবে, তাহলে r এর কিউব। ঠিক আছে, তাহলে 4/3 পাই কেটে গেল, 6 এর কিউব কত, 216। ঠিক আছে, আর এদিকে কত হচ্ছে, 3 এর কিউব 27, 5 এর কিউব 125, r কিউব প্লাস r কিউব। ঠিক আছে, তাহলে r কিউব ইকুয়ালস টু কত, 216 মাইনাস, এই দুটো যোগ করে ওইদিকে মাইনাস করে দেবো, এই দুটো যোগ করলে কত হয়, 120 আর 20 40, 47, আর হলো 5 মানে 152।
এটা বিয়োগ করলে কত হয়? এটা বিয়োগ করলে হবে 4 আর এখানে 6, ঠিক আছে, মানে 64। তাহলে কতর কিউব রুট করলে তাহলে আরের কিউব হলো 64, আবার 64 মানে কার কিউব? 4-এর কিউব না? তাহলে এখান থেকে বলতে পারবো আর এর ভ্যালু কত? 4, ঠিক আছে। এখন তৃতীয় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হচ্ছে। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কী হয়? 4πr², ঠিক আছে, 4πr²। এবার আর এর ভ্যালু কত? 4। তাহলে 4 যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে 4-এর স্কোয়ার কত হবে? 4 16 আর ইন্টু 4 মানে 64 পাই, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? 64 পাই। অপশন নাম্বার এ। বোঝা গেল? তাহলে এইসব অঙ্ক করতে গেলে তোমাদের আগে বেসিক যেটা জানতে হবে সেটা হলো সূত্র কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাই না? সূত্র মুখস্থ না গেলে কিন্তু পারবে না। নেক্সট, পরেরটা কী আছে দেখো, পরের কোশ্চেনটা কী আছে? রাস্তার মাঝখান থেকে দুপাশে দুটি বাড়ির উচ্চতার শীর্ষকোণ 45 ডিগ্রি ও 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই হলো রাস্তা, দু সাইডে দুটো বাড়ি আছে, মাঝখান থেকে এই হলো মিডিল পয়েন্ট, ঠিক আছে। একটা শীর্ষকোণ 60 ডিগ্রি, একটা শীর্ষকোণ 45 ডিগ্রি, ঠিক আছে। শীর্ষকোণ বলতে শীর্ষবিন্দুর যে কোণটা, ঠিক আছে। তাহলে একটা 45 ডিগ্রি আর একটা কত? 60 ডিগ্রি, ঠিক আছে। এটা 60 আর একটা 45 মনে করো, ঠিক আছে। এবার কী বলেছে? যদি একটি ভবন অন্যটির থেকে 80 মিটার উঁচু হয়, মানে একটা এবং আরেকটার হাইটের ডিফারেন্স কত? 80 মিটার, ঠিক আছে। তাহলে কী বলেছে? বাড়ি দুটি একে অপরের থেকে কত মিটার দূরে আছে। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা আমার বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস জানো, সেটা কি? ট্যান থিটা ইকুয়ালস টু কত হয়? লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে যদি একটা কোণ 45 ডিগ্রি হয় তাহলে ট্যান 45-এর ভ্যালু কত? 1। তাহলে লম্ব বাই ভূমি ইকুয়ালস টু 1 মানে কি? লম্ব আর ভূমি সমান হবে রেশিওটা। তাহলে এটা 1 হলে এটা 1 হবে, ঠিক আছে। সিমিলারলি ট্যান 60 মানে কত? √3। তাহলে লম্ব বাই ভূমি এই রেশিওটা কত? √3/1। তাহলে লম্ব যদি √3 হয়, ভূমি কত হবে? 1 হবে। এটা হলো রেশিও, ঠিক আছে। এবার দেখো, এটাও 1, এটাও 1, তাহলে ঠিকই আছে, আমাদের অসুবিধা নেই। যেহেতু ওটা মধ্যবিন্দু বলা আছে মানে আমাকে এটা 1-1ই করতে হতো, ঠিক আছে। আমাকে বের করতে হবে তাহলে কিসের ভ্যালু? 1-1 মানে 2-র ভ্যালু বের করতে হবে। দেওয়া আছে কিসের ভ্যালু? না, হাইটের ডিফারেন্স হলো 80 মিটার। তাহলে একটার হাইট √3, একটার হাইট 1, তাহলে ওদের ডিফারেন্স কত? √3 - 1। বড় কে? √3 বড়। √3-এর ভ্যালু কত? 1.732, তাই তো। তাহলে দেওয়া আছে কি? √3 - 1, এইটার ভ্যালু দেওয়া আছে কত? 80 মিটার, ঠিক আছে। আমাকে বের করতে হবে কি? 2 ইউনিটের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত বলতে পারবো? 1 ইউনিটের ভ্যালু কত? 80/√3 - 1, তাই না? সরি, বের করতে হবে 2-এর ভ্যালু। আগে 1-এর ভ্যালুটা বার করে নিই। এক্স্যাক্ট ভ্যালু তো পাবো না, মোটামুটি একটা ভ্যালু পাবো মনে হচ্ছে। যাই হোক, এটাকে করনিয়াসন করি। করনিয়াসন করার জন্য কী করতে হবে? 80, ও তাহলে √3 - 1 নিচে আছে, তাহলে √3 + 1 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তাহলে ওপরে কত হবে? √3 + 1 আর নিচে কত হবে? √3 - 1 ইন্টু √3 + 1 মানে কত? √3 তার হোল স্কোয়ার -1 স্কোয়ার, এ স্কোয়ার - বি স্কোয়ারের সূত্র। তাহলে 3 - 1 মানে কত? নিচে হবে 2, ঠিক আছে। আমাকে বের করতে হবে কিসের ভ্যালু? 2-এর ভ্যালুই তো বের করতে হবে। তাহলে 2টা যদি আমি এপাশে গুণ করে দিই তাহলে 2-এর ভ্যালু কত? 80 ইন্টু √3 + 1। তাহলে 80 ইন্টু √3-র ভ্যালু কত বললাম? 1.732। তাহলে 1.732-র সঙ্গে 1 যদি যোগ করা হয় তাহলে 2.732। অ্যাকিউরেট ভ্যালু আসবে না, কিন্তু কাছাকাছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে এটা গুণ করা যাক। প্রথমে 8 দিয়েই গুণ করে দিই। 8 × 2 = 16, 6 হাতে 1, 3 × 24 আর 1 25-এর 5 হাতে 2, ঠিক আছে। 27 × 56, 57, 58, 8 হাতে 5, 8 × 2 = 16 আর 5 21। তাহলে দশমিক কোথায় বসবে? একটা শূন্য আছে মানে দশমিক এক ঘর এদিকে সরে যাবে, মানে 218.56। তাহলে এক্স্যাক্ট ভ্যালু আসছে না, কিন্তু মনে হচ্ছে এটাই অ্যান্সার হবে, 218.60, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট, 18 হয়ে গেল, 19। কী বলা আছে? এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে, ঠিক আছে। ওই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিলোমিটার/ঘন্টা বেগে, বাকি অংশ 9 কিমি/ঘন্টা বেগে সাইকেল অতিক্রম করে। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? অনেকভাবে এই অঙ্কটা সলভ করা যায়, ঠিক আছে। 2-3 রকমভাবে করা যায়, এমনি করা যায়, ডাইরেক্ট করে নেওয়া যায়, ঠিক আছে। তোমাদের আমি যেটা বুঝলে সুবিধা হবে সেটাই আমি বোঝাচ্ছি, ঠিক আছে। নর্মালি যেভাবে করে সেভাবেও কিন্তু করা যায়। ওই যে ডিটি ধরে
ওইভাবেও করা যায়, এক্স ডি ধরে করা যায়, কিন্তু এটা অ্যালিগেশন দিয়েও করা যাবে। চলো অ্যালিগেশন দিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে অ্যালিগেশন দিয়ে করি। তাহলে কিছুটা যায় 4 কিলোমিটার/ঘন্টা বেগে, কিছুটা যায় 9 কিলোমিটার/ঘন্টা বেগে। ওভারঅল কত কিলোমিটার/ঘন্টা বেগে যায়? 61 কিমি 9 ঘন্টায় যায়, মানে কি ওভারঅল 61/9, ঠিক আছে? তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কী করতে হবে? 9 দিয়ে গুণ করে দিতে হবে সব কটাকে। তাহলে এখানেও 9 দিয়ে গুণ করে দেবো, এখানেও 9 দিয়ে গুণ করে দেবো। তাহলে কী হবে? এটা 4 নং 36, 9 নং 81 আর 61। তাহলে এটা অ্যালিগেশন করব, ঠিক আছে? এটা করলে কত হবে? 20, আর এটা করলে কত হবে? 36, 40, 25 হবে। 20 আর 25, তাই তো? এবার 5 5 25, 4 5 20। তাহলে এটা হলো বেগের, এখানে বেগের উপরে অ্যালিগেশন করলাম, ঠিক আছে? এখানে এটা কি পাবো? এটা হলো টাইমের অনুপাতটা পাবো। তাহলে কত টাইম লাগে? 4:5, এই হলো এই অনুপাতে টাইমটা পাবো, ঠিক আছে? এই টোটাল টাইম কত বলে লাগে? আলটিমেটলি 9 ঘন্টা টাইম লাগে। তাহলে এখানে দেখো টোটাল টাইম কত? 4 আর 5 মানে 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু 9 ঘন্টা, মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ঘন্টা হবে, ঠিক আছে? তার মানে এই প্রথমটা কী ছিল? এটা 4, এটা হলো পদব্রজে। তাহলে তিনি পদব্রজে যান 4 ঘন্টা, আর তিনি হলো সাইকেলে যান 5 ঘন্টা। এই হলো ব্যাপার, ঠিক আছে? এইবার পদব্রজে 4 ঘন্টা যান, মানে পদব্রজে 4 কিলোমিটার/ঘন্টা বেগে। 4 ঘন্টা মানে কত দূরত্ব গেছে? 4 × 4, ডিস্টেন্স ইকুয়াল টু কি? বেগ ইন্টু টাইম। 4 ঘন্টা গেছে 4 কিলোমিটার/ঘন্টা বেগে, তাহলে পদব্রজে গেছে 4 × 4 মানে 16 কিলোমিটার পথ গেছে পদব্রজে। সিমিলারলি তাহলে অ্যান্সার হবে আমাদের 16। সিমিলারলি যদি বলা হয় যে সাইকেলে কতটা পথ গেছে, সাইকেলে গেছে কত ঘন্টা? 5 ঘন্টা। কত বেগে গেছে? 9 কিলোমিটার/ঘন্টা। তাহলে 9 × 5 45, তাহলে 45 কিলোমিটার পথ গেছে সাইকেলে, আর 16 কিলোমিটার পথ গেছে কিসে? পদব্রজে, ঠিক আছে? এটা যোগ করে দেখো 61 কিলোমিটারে চলে আসবে, ঠিক আছে? তাহলে অ্যালিগেশনের মাধ্যমে অনেক সহজ হয়ে গেল, ঠিক আছে? নেক্সট, একজন দোকানদার তার খরিদ্দারের 10% ছাড় দিয়েও ক্রয় মূল্যের ওপর 20% লাভ রাখে, ঠিক আছে? সে না কি, যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত? তাহলে রেশিও বের করবো। রেশিও মেথডে পার্সেন্টেজের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যায়, ঠিক আছে? তাহলে কীভাবে করা যায় দেখা যাক। 10% ছাড় দিয়েছে, তাই তো? 10% ছাড় সে কিসের উপরে দেবে? মার্ক প্রাইসের উপরে দেবে, তাই তো? তাহলে মার্ক প্রাইসের 90%, এটা কিসের সঙ্গে সমান? মার্ক প্রাইসের উপর 10% ছাড় দিয়েছে, তাহলে মার্ক প্রাইসের 90% এটা কিসের সঙ্গে সমান? না কি ক্রয় মূল্যের ওপর 20% লাভ করে, মানে সিপির 20% লাভ মানে কত? 120%, তাই তো? তাহলে মার্ক প্রাইসের 90% সিপির 120%-এর সঙ্গে সমান। এইটা করলে রেশিওটা পেয়ে যাবো 3 × 9, 3 × 4 12। তাহলে সিপি আর এমপির রেশিওটা কত? সিপি বাই এমপি 3/4। এই হয়ে গেল সিপি আর এমপির রেশিও। এখন কি বলেছে? যে পণ্যের ক্রয় মূল্য 350 টাকা, এই 450 টাকা, তাহলে 3-এর ভ্যালু 450, আমাকে বের করতে হবে কিসের ভ্যালু? ধার্য মূল্য মার্ক প্রাইস 4-এর ভ্যালু বের করতে হবে। 3-এর ভ্যালু 450 মানে কত? 1-এর ভ্যালু কত? 150। তাহলে 4-এর ভ্যালু কত? 4 150, 600 টাকা। সহজ অঙ্ক একদম। অপশন নম্বর এ। নেক্সট, পরেরটা কী আছে? 1/15 + 1/35 + 1/63 + 1/99 + 1/143, এইটার ভ্যালু কত? ঠিক আছে, কী করে করতে হয় বলো দেখি। এটা নাম্বার সিস্টেমের একটা অঙ্ক। দেখো কীভাবে করি। 1/15 মানে আমি কী লিখতে পারি? 1/3 × 5 প্লাস 1/35 মানে কী লিখতে পারি? 1/5 × 7 প্লাস এটা মানে কী লিখতে পারি? 63 মানে 7 নং 63, 7 × 9 প্লাস 99 মানে কী লিখতে পারি? 9 × 11 প্লাস 143 মানে কী লিখতে পারবো? 11 × 13, ঠিক আছে? এটা দেখে তোমরা বুঝতে পারছো তো এটা 11-র মাল্টিপল? বুঝতে হবে, চেনা শিখতে হবে। কেন? কারণ দেখো অল্টারনেট ডিজিট যোগ করে ডিফারেন্সটা বের করো, 1 আর 3 যোগ করলে 4 হয়, আর সেকেন্ড ডিজিট কত? 4, তাহলে 4 - 4 0, ঠিক আছে? এই মাল্টিপলগুলো শিখতে হবে, কোনটা কিসের মাল্টিপল, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এদের মধ্যে সবকটার মধ্যে গ্যাপ কত? 2 2 2 2 করে গ্যাপ, ঠিক আছে? তাহলে আমি যদি 1/2 কমন নিই, ঠিক আছে, তাহলে এইবার আমি দেখো এইভাবে লিখতে পারি কিনা। 1/3 - 1/5 প্লাস 1/5 - 1/7, দেখো লিখতে পারি কিনা এইভাবে। সবার মধ্যে তো 2 কমন, তাহলে এটা লসাগু করলে 1/3 - 1/5, এটা যদি বার করো, মানে লসাগু তো না, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে? কি হয়? 5 × 3 হয় নিচে, আর এটা 3 × 5 = 15, এখানে 5 - 3 আলটিমেটলি 2/15 হয়, এটাই তো হয়। এই 2 আর এই 2 কেটে গেলে আলটিমেটলি 1/15ই তো থাকে, তাই না?
সেটাই করেছি, বেশি কিছু না। ঠিক আছে, সিমিলারলি ডট 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 এখানে কত হবে 1/11 মাইনাস 1/13। ঠিক আছে, এবার দেখো কোনটা কোনটা কাটাকুটি যাচ্ছে। প্রথম ব্র্যাকেটের লাস্টেরটা পরের ব্র্যাকেটের ফার্স্টেরটা কাটাকুটি যাচ্ছে, তাই তো? তাহলে অবশিষ্ট থাকবে কি বলো? অবশিষ্ট থাকবে 1/3 মাইনাস এই ব্র্যাকেটের লাস্টেরটা অবশিষ্ট থাকবে, এটা কেটে যাবে, মাইনাস 1/13 হয়ে গেল। ঠিক আছে, কোন প্যাটার্নে কাটছে দেখলেই বুঝতে পারছো। এই প্রথমটা লাস্টেরটা পরেরটা ফার্স্টেরটা এইভাবে কাটছে, তার মানে একদম আলটিমেটলি এইটা পড়ে থাকবে আর আলটিমেটলি এইটা পড়ে থাকবে 1/13। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 3×3 = 39, তাই তো? 3 × 13, 3×39 মানে এটা হবে 13 আর এটা 3, তাই তো? তাহলে ওর ওপরে হবে কত? 13 - 3 মানে 10, আর নিচে হবে কত? 2 × 3 = 39। 2টা রেখে দিলাম কেন? কাটাকুটি যাবে তাই। তাহলে 5/39 হবে অ্যান্সার। আছে, এই তো অপশান এতে আছে, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, 7 সেমি ব্যাসের বৃত্তের আকারে বাঁকানো একটি তারকে একটি আয়তক্ষেত্রের আকারে বাঁকানো হয়, যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, করা যাবে, কোনো অসুবিধা নেই। সহজই কোশ্চেন। ছিল বৃত্ত, একটা তার, ধরো একটা তারের বৃত্ত আকারে বেঁকানো ছিল, ওটাকে আমি খুললাম, খুলে কি বানালাম? একটা আয়তক্ষেত্র আকারে বানালাম। তাহলে এখানে অপরিবর্তন বা আনচেঞ্জড কি থাকবে? নাকি পরিধি? এর যে পরিধির যে লেন্থ, ধরো গোল করে এটা 10 মিটার একটা সার্কেল হচ্ছিল, 10 মিটারের তার, তাহলে সেইটা যখন আমি খুলবো তখন প্রথমে একটা লাইন হবে, আর সেই লাইনটা যখন আমি ভাঁজ করব, ধরো এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে খুললাম, সোজা করলাম, তাহলে একটা লাইন হয়ে গেল। এবার সেই লাইনটা যখন ভাঁজ করবো, ভাঁজ করে একটা আয়তক্ষেত্র দেবো। আলটিমেটলি তারটা তো এই লেন্থটা তো একই আছে, তাহলে এর যা লেন্থ, এই গোলটার যা লেন্থ, এর পরিধির বা এর পরিসীমার লেন্থ একই হবে, তাই না? সেটাই বার করতে পারে, কিছু না। তাহলে বৃত্তের পরিধি কত হবে? 7 সেমি। ব্যাস মানে কত? ব্যাসার্ধ 7/2। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr, তাই তো? 2πr। ঠিক আছে, তাহলে 2 × π মানে কত? 22/7 ইন্টু আর মানে কত? এখানে ব্যাস বলেছে 7, তার মানে ব্যাসার্ধ হলো 7/2। ঠিক আছে, তাহলে 7 কেটে গেল, 2 দিয়ে কেটে গেল, আলটিমেটলি পরিধি কত হলো? বৃত্তের পরিধি 22। তাহলে বৃত্তের যা পরিধি হবে, এর আয়তক্ষেত্রের পরিসীমাও তাই হবে। ঠিক আছে, এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলেছে কত? 6:5। তাহলে যদি দৈর্ঘ্য 6x হয় আর প্রস্থ যদি 5x হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি? 6x + 5x মানে 11x। তাহলে 2 × 11x এটা কার সঙ্গে সমান? না 22-এর সঙ্গে সমান। কেন? বোঝা গেছে কেন? কারণ বৃত্তের পরিধি আর এটা এর পরিসীমা একই থাকবে, যেহেতু একটা তার থেকেই তো ভাঁজ করে এটা বানানো। তাহলে 11 × 2 = 22, 22 কেটে গেল, আলটিমেটলি এক্সের ভ্যালু কত? 1। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দৈর্ঘ্য প্রস্থ কত হলো? 6x আর 5x ছিল, তাহলে 6 × 1 মানে 6 দৈর্ঘ্য, আর প্রস্থ 5x মানে 5। ঠিক আছে, কী বলেছে? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 6 × 5 করলে কত হবে? 30 হবে অ্যান্সার। বোঝা গেল? সহজ কোশ্চেনই ছিল। নেক্সট, 25, 34 এটা ক্রমে সাজানো আছে, বলা আছে এই সেটের কি বলা আছে? মধ্যমা 77 হলে এক্সের মান কত? ঠিক আছে, তোমরা যারা মধ্যমার ক্লাস দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। ঠিক আছে, পিএসসি ফুড এক্সামে কিন্তু এসেছিল, ফুড এসআই, সুতরাং আসতেও পারে আমাদের। পিআরবি যদি ওর থেকে কপি করে দিতেও পারে, শিখে রাখা ভালো, কঠিন তো কিছু না। আচ্ছা, যাই হোক, মধ্যমা বার করার জন্য কী করতে হয়? যে ডেটাগুলো দেওয়া থাকবে তাকে আগে ইনক্রিজিং অর্ডারে বা ক্রমবর্ধমান আকারে সাজাতে হবে। ঠিক আছে, এখানে দেখো ক্রমবর্ধমান আকারে এটা সাজিয়ে দিয়েছে, সাজানোর পর মধ্যমা বলেছে 77, তাই তো? আগে দেখে নিই কতগুলো পদ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে পদ সংখ্যা কত? 10। এন হলো কি? তাহলে ইভেন, তাই তো? তাহলে মধ্যমা কততম পদে থাকবে? 10/2 মানে 5তম পদ, 5th টার্ম প্লাস 6th টার্ম, তার গড় হবে মধ্যমা। তাহলে দেখো 5th টার্ম কত আছে? 1, 2, 3, 4, 5, 2x + 1 হলো 5th টার্ম, আর 6th টার্ম কত? 6 নম্বর টার্ম কত? 4x + 3। তাহলে এর গড় কত হবে? মধ্যমা মানে 77 হবে। এক্সের ভ্যালু বের করতে হবে এটার থেকে, হয়ে গেল সহজ একদম। 4 আর 2 6, 3 আর 1 4, 77টা এ পাশে আসলে গুণ হয়ে যাবে। 7 × 14 4, 7 × 14 আর 1 15। ঠিক আছে, মানে 154, তাই তো? তাহলে 6x = কী হবে? 4 ও পাশে চলে গেলে কী হবে? 154 থেকে 4 বাদ গেলে কত হবে? 150। ঠিক আছে, তাহলে x = কত হবে? 150/6 মানে কত? 25। 6 25 150 হয়, তাই তো? তাহলে অ্যান্সার কত হবে? অপশন নাম্বার সি। বোঝা গেল? নেক্সট, বলেছে 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড অন্তর বাজছে, মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে?
তাহলে আগে বার করি তারা কত সময় অন্তর অন্তর একসঙ্গে বাজবে, ঠিক আছে, সেটা আগে বার করি, তাহলেই পেয়ে যাবো যে মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে। প্রথমে একবার একসঙ্গে বেজেছে, বাজার পর এত সেকেন্ড অন্তর অন্তর বাজছে প্রতিটি ঘন্টা, তাহলে আবার কত সময় পর তারা একসাথে বাজবে, বার করার জন্য কী করতে হয়, সবসময় এদের এলসিএম বার করতে হয়। তাহলে এলসিএম অফ 2, 4, 6, 8, 10, 12। এলসিএম কী হয় সবসময় আমি বলেছি, এলসিএম যে সবথেকে বড় সংখ্যাটা থাকে তার মাল্টিপল কোনো নাম্বার হয়, ঠিক আছে। এমন একটা নাম্বার নেবো যেটা সব কিছুতে ভাগ যাবে, ঠিক আছে। 12, যদি 12 নিই, 12 কি 10 দিয়ে ভাগ যায়, যাবে না। 10 দিয়ে ভাগ যেতে গেলে কি 120 মিনিমাম নিতেই হবে এলসিএম, তাহলে 10 দিয়ে ভাগ যায়, 0 0 কাটা যাবে। এবার দেখি 120, এই সব কিছু 120কে ভাগ করতে পারে কিনা। 2 ভাগ করতে পারে, 4 ভাগ করতে পারে, 6 ভাগ করতে পারে, 8, 15, 120, 8 ভাগ করতে পারে, 10 ভাগ করতে পারে। তার মানে এদের এলসিএম কত হবে, লিস্ট কমন মাল্টিপ্লায়ার কত হবে, 120, ঠিক আছে। তাহলে তারা 120 সেকেন্ড অন্তর এসিসিও, তাহলে 120 সেকেন্ড অন্তর বাজবে। 120 সেকেন্ড মানে কত মিনিট, 120 সেকেন্ড 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 120 সেকেন্ড অন্তর মানে কত মিনিট, তার মানে তারা 2 মিনিট অন্তর একসাথে বাজবে। এখন কি বলেছে, তারা মিনিটে কতবার একসঙ্গে বাজবে, তাই তো। এখানে মনে হচ্ছে কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। কোশ্চেনটা মিনিটে তারা কতবার বাজবে না, 30 মিনিটে তারা কতবার বাজবে, ঠিক আছে। 30 মিনিটে তারা কতবার বাজবে, 2 মিনিট অন্তর অন্তর বাজছে, তাহলে 30 মিনিটে কতবার বাজবে, 30 মিনিটে এখন 2 মিনিট অন্তর মানে কত, 30/2 মানে কতবার বাজবে, 15 বার বাজবে, ঠিক আছে। তাহলে অপশান বি হবে কারেক্ট। যদি বলতো মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে, তাহলে কিন্তু একবারও বাজবে না, উত্তর হতো কেন, কারণ তারা একবার বাজার পর তো 2 মিনিট অন্তর অন্তর বাজছে, তাহলে 1 মিনিটের মধ্যে তারা বাজবে না, একবারও বাজবে না। কোশ্চেনটা আমার একটু লিখতে ভুল হয়েছে, কোশ্চেনটা হবে 30 মিনিটে তারা কতবার বাজবে, 30 মিনিটে তারা 15 বার বাজবে, বোঝা গেল। নেক্সট কি আছে, নির্দিষ্ট মূলধনের ওপর বার্ষিক 20% সুদের হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6,200 টাকা, যখন সুদ অর্ধ বার্ষিক হারে চক্রবর্ধিত হচ্ছে, মানে হাফ ইয়ারলি কাউন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে মূলধন নির্ণয় করো, ঠিক আছে, করো সহজ অঙ্ক। আগে আমি সরল সুদটা বের করে নিই, 1.5 বছরের সরল সুদ কত হবে, 1 বছরের সরল সুদ কত, 20%, তাহলে 1.5 বছরের কত হবে, 20 প্লাস অর্ধেক, অর্ধেক মানে কত, 10%, মানে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত পাবো, 30% পাবো প্রিন্সিপালের, ঠিক আছে। এখন যদি চক্রবৃদ্ধি সুদটা আমি বার করতে চাই, তাহলে অর্ধবার্ষিক হারে চক্রবৃদ্ধি হচ্ছে, তাই তার মানে প্রতি 6 মাসে একবার করে কম্পাউন্ড হচ্ছে, মানে যোগ হচ্ছে, তাহলে 6 মাসে সুদের হার কত, বছরে 20%, মানে 6 মাসে সুদের হার কত, 10%, ঠিক আছে। 10%-এর ভ্যালু কত, ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/10, মানে 10 থেকে 11 হচ্ছে প্রতি 6 মাসে। তাহলে এরকম কতগুলো 6 মাস আছে, 1.5 বছর মানে 3টি 6 মাস, তাহলে পরের বার আবার 10 থেকে 11 হবে, পরের 6 মাসে আবার 10 থেকে 11 হবে। আলটিমেটলি প্রিন্সিপাল যদি 1000 হয়, অ্যামাউন্ট কত হবে, 1331। তাহলে সুদের হার কত হচ্ছে, সুদ কত হচ্ছে এখান থেকে 331, তাহলে 1000-এ 331 সুদ মানে কত, 33.1% সুদ হচ্ছে, ঠিক আছে। চাইলে করে দেখতে পারো, 331/1000 ইন্টু 100% করো, দেখবো 33.1% সুদ। তাহলে সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি 30%, কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি 33.1%, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এদের সুদের পার্থক্যটা কত হচ্ছে, 33.1 মাইনাস 30 করলে কত হয়, 3.1%, ঠিক আছে, 3.1%। এইটার ভ্যালু কত বলা আছে, 6200 টাকা, 6,200 টাকা, ঠিক আছে। তাহলে 100%-এর ভ্যালু কত হবে, তাহলে তো সহজই, একটা পয়েন্টের জন্য একটা 10 চলে আসবে, আর 100%-এর জন্য আবার 2 শূন্য চলে আসবে, ঠিক আছে। আর 31 দিয়ে তো এটা ডাইরেক্ট কেটেই যাচ্ছে, তাহলে এদিকে 200 থাকছে আর এদিকে এতগুলো শূন্য গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে, অপশান নম্বর এ হবে, বোঝা গেল, সিম্পল ব্যাপার একদম, ঠিক আছে। নেক্সট, এটা লাস্ট অঙ্ক মনে হচ্ছে নাকি, কী আছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে। তাহলে এইটা করার জন্য তোমাদের কি দেখতে হবে, ডিভিজিবিলিটির বা ভাগশেষের আমার একটা ক্লাস আছে, ওইটা একটু দেখে নিতে হবে, একদম সহজ কনসেপ্ট, 6টা সূত্র লেখা আছে ওখানে, ওই 6টা সূত্র দেখলেই মোটামুটি হয়ে যাবে। কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তাই তো, এতকে ভাগ করলে, তাহলে বৃহত্তম সংখ্যা যখন কোশ্চেনে চলে আসবে, আমার মাথায় কী আসবে, কী বার করতে হবে, জিসিডি বার করতে হবে বা গসাগু বার করতে হবে। আর যখনই ক্ষুদ্রতম সংখ্যা মাথায় চলে আসে, তখন মাথায় কি চলে আসে, এলসিএম বার করতে হবে, তাই না। আচ্ছা, এবার ভাগশেষ বলেছে প্রতি ক্ষেত্রে একই থাকবে, তাহলে এরকম একটা সূত্র ছিল যে প্রতি ক্ষেত্রে ভাগশেষ যদি একই থাকে বা যদি আর থাকে, তাহলে কি হয়, এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা জিসিডি মানে গসাগু কী হবে, এই ডিফারেন্স করে নিতে হবে। 138 মাইনাস 63 করলে কত হবে, 5, আর 13 মাইনাস 6 করলে হবে 7, 75, এইটা ডিফারেন্স করতে হবে,
শূন্য 13 থেকে 22 থেকে 13 বাদ দিলে কত থাকে 90। আর এইটা ডিফারেন্স করতে হবে, ঠিক আছে। 5 6 থেকে 22 বাদ দিলে কত থাকে 16। তাহলে এটা ঠিক লিখলাম তো, 5 আর 3 8 16 6 22, হ্যাঁ ঠিক আছে। তাহলে এদের গসাগু বের করতে হবে, এদের গসাগু যেটা হবে সেটাই উত্তর হবে, ঠিক আছে। যদি প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে বা যদি বলতো প্রতি ক্ষেত্রে আর ভাগশেষ থাকে তাও এটা করলে হয়ে যেত, ঠিক আছে। তাহলে এবার এটাকে জিসিডিটা বার করো। দেখো এর মধ্যে সব থেকে কোন সংখ্যাটা আছে, সব থেকে বড় কোন সংখ্যাটা আছে যেটা একেও ভাগ করতে পারে। এটা কত 5 15 75, এটা কত 6 15 90, এটা কত 15 ইন্টু 11, তাই না? আমি বলেছি না 11 মাল্টিপল চেনা শিখতে হবে। 11 মাল্টিপল কী করে হয়, 5 5-এর জায়গায় বসে যায়, 5 আর 1 যোগ করলে 6 1, এইভাবে 11 মাল্টিপল। তাহলে এই তিনটের মধ্যে সবথেকে কমন কোনটা আছে, সবথেকে বড় কমন সংখ্যা আছে 15, তাহলে অ্যান্সার হবে 15, জিসিডি হয়ে যাবে 15, ঠিক আছে। তাহলে এটাই হবে অ্যান্সার, অপশন নাম্বার এ। বোঝা গেল? আশা করছি ক্লাসটা দেখে তোমাদের অনেক ভালো লাগলো। এই ক্লাসটা তোমাদের দেখে অনেক উপকারও হবে। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর এর পরবর্তীতে আরও ভালো ভালো ক্লাস আনবো, আরও ভালো ভালো প্র্যাকটিস সেট আনবো, যাতে তোমাদের ভবিষ্যতে অনেক উপকার হয়, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড লাক।